দেখো, আমরা আজকে যে কাজটা করার জন্য আমি হাজির হয়েছি সেটা হচ্ছে তোমাদের ক্লাস 12-এর সেমিস্টার 4-এ ওয়েভ অপটিক্স বলে একটা পোর্শন রয়েছে। এই ওয়েভ অপটিক্সে আমরা মূলত 4টি বিষয় সম্বন্ধে পড়ে থাকি। একটা হচ্ছে হাইগেন্স প্রিন্সিপাল, সেকেন্ড হচ্ছে ইন্টারফিয়ারেন্স, থার্ড ডিফ্র্যাকশন এবং পোলারাইজেশন। এই 4টে পার্ট থেকে কি ধরনের এমসিকিউ হয় সেই এমসিকিউ গুলো নিয়ে আজকে আমরা ক্লাস করব। কারণ তোমরা যারা জেই বা নিট পরীক্ষা দেবে তোমরা জানো তোমাদের পরীক্ষা এই চ্যাপ্টারগুলো থেকে এমসিকিউ আসবে। তো কিরম ধরনের এমসিকিউ আসতে পারে, সেই এমসিকিউ গুলোকে আমরা কিভাবে সলভ করব সেটা আমরা দেখব। এবং আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, সেমিস্টার 4-এ কিন্তু এমসিকিউ থাকে না। সেমিস্টার 4 আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে পরীক্ষা তাতে ডেসক্রিপটিভ প্যাটার্নে কোশ্চেন হয়, কিন্তু এই যে এমসিকিউ গুলো বইতে রয়েছে বা বিভিন্ন পরীক্ষায় এসছে সেই এমসিকিউ গুলোকে কিন্তু কোশ্চেনটাকে একটু মডারেট করে আমাদের পরীক্ষায় কিন্তু ডেসক্রিপটিভ প্যাটার্নে আসতে পারে। ফলে এমসিকিউতে যে বিভিন্ন টাইপের প্রশ্নগুলো রয়েছে এই ওয়েভ অপটিক্স থেকে, সেগুলো অবশ্যই কিন্তু প্রত্যেক ছাত্রছাত্রী তাদের করা উচিত এবং তোমরা ভালো করে সেগুলো প্র্যাকটিস করবে। কারণ যারা ফাইনাল পরীক্ষায় কোশ্চেন করবে তারা কিন্তু এই এমসিকিউ গুলোকে সাবজেক্টিভ প্যাটার্নে কনভার্ট করে তোমাকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন দিতে পারে। তাহলে চলো আমরা শুরু করি আমাদের প্রথম প্রশ্ন দিয়ে। প্রথম প্রশ্ন হচ্ছে, দেখো বলছে, the maximum and minimum intensities of the resultant wave due to superposition of two waves having intensity I and 4i। তাহলে দুটো ওয়েভ যারা সুপার ইম্পোজ করছে তাদের ইন্টেন্সিটি একজনের I একজনের 4i। তাহলে আমি ধরে নিতে পারি একটা ওয়েভের অ্যাম্পলিটিউড A1 সেটা আমাদের হবে √i, আরেকটি ওয়েভের অ্যাম্পলিটিউড হবে √4i, তার মানে 2√i। কারণ আমরা জানি যে ইন্টেন্সিটি অ্যাম্পলিটিউডের স্কোয়ারের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে অ্যাম্পলিটিউডটা আমরা লিখবো কি স্কোয়ার রুট অফ ইন্টেন্সিটি। তাহলে একজনের অ্যাম্পলিটিউড A1 হবে √i, আরেকটি যে ওয়েভ তার অ্যাম্পলিটিউড হবে √4i, দ্যাট ইজ 2√i। এবার তাহলে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি I max তার ফর্মুলা কি হয়, A1 প্লাস A2 তার হোল স্কোয়ার। তাহলে A1 মানে √i আর A2 মানে 2√i, তার হোল স্কোয়ার করলে দেখো আমাদের চলে আসবে 3√i এর হোল স্কোয়ার, তার মানে 9i। আর I মিনিমাম কত হবে, I মিনিমামের ফর্মুলা দেখো আমরা জানি A2 মাইনাস A1 এর হোল স্কোয়ার। এবার A2 2√i আর A1 √i তার হোল স্কোয়ার করব, তাহলে তোমার হয়ে যাবে I। তার মানে আমরা এটা তার মানে আমার হয়ে গেল, দেখো অপশন বি উত্তর। আমাদের ম্যাক্সিমাম ইন্টেন্সিটি আসলো 9i আর মিনিমাম ইন্টেন্সিটি সেটা আসলো I। তাহলে আমাদের উত্তর হচ্ছে অপশন বি এরটা। তাহলে আমরা কি করলাম, দুটো ওয়েভ যারা সুপার ইম্পোজ করেছে তাদের ইন্টেন্সিটি আমাদের বলা আছে, সেখান থেকে আমি সেই ওয়েভগুলোর অ্যাম্পলিটিউড বার করলাম A1 A2। এবার I max এর যে ফর্মুলা A1 প্লাস A2 হোল স্কোয়ার, সেখানে অ্যাম্পলিটিউডটা পুট করলাম। I মিনিমামের যে ফর্মুলা A2 মাইনাস A1 হোল স্কোয়ার, সেখানে অ্যাম্পলিটিউড পুট করলাম। আমাদের ম্যাক্সিমাম আর মিনিমাম ইন্টেন্সিটি এসে গেল 9i এবং I। আশা করি বোঝা গেল। এবার নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, if the ratio of maximum and minimum intensity, এখানে রেশিও বের করতে বলেছে, রেশিও অফ ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ইন্টেন্সিটি of the interference fringe obtained in Young double slit experiment is 4:1। তার মানে কি দিয়েছে তোমাকে, I max আর I minimum এই রেশিওটা বলে দিয়েছে 4:1, এটা গিভেন। দেন রেশিও অফ দ্য অ্যাম্পলিটিউড অফ টু কোহেরেন্ট সোর্স, তোমাকে অ্যাম্পলিটিউডের রেশিও বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি জানি ফর্মুলা, I max বাই I minimum এর ফর্মুলা দেখো আমরা শিখেছি A1 প্লাস A2 হোল স্কোয়ার বাই A1 মাইনাস A2 হোল স্কোয়ার। এবার I max I minimum এর জায়গায় আমরা ভ্যালুটা বসিয়ে দিই 4/1 A1
plus a2 whole square by a1 minus a2 whole square. বোথ সাইডে যদি আমরা স্কোয়ার রুট করে দিই তাহলে দেখো এখানে হবে 2a1 minus a2, আর রাইট হ্যান্ড সাইডে থাকবে a1 plus a2. তাহলে এখানে আমরা যদি সলভ করি তাহলে আমরা দেখো কি পাচ্ছি, a1 আর এদিকে পাচ্ছি আমরা 3a2, a1 আর 3a2. তাহলে আমাদের রেশিও হবে a1 by a2 3/1. অ্যাম্প্লিটিউডের রেশিও a1 is to a2 3 is to 1. এটা হলো তোমার অ্যান্সার। তাহলে অপশন বি আমাদের কারেক্ট। তাহলে a1 is to a2 equal to হচ্ছে 3 is to 1। এই অঙ্ক কিন্তু আমাদের পরীক্ষাতে এমসিকিউতেই আসবে এমন কোনো কথা নেই, এই অঙ্ক কিন্তু আমাদের পরীক্ষায় ডেসক্রিপটিভ ফরম্যাটেও আসে। তাহলে ম্যাক্সিমাম মিনিমাম ইন্টেন্সিটি রেশিও বলে দিয়েছিল, আমরা সেখান থেকে অ্যাম্প্লিটিউডের রেশিও বের করলাম। বুঝা গেল? দেখো নেক্সট কোশ্চেন দেখো 3 নম্বর যে প্রশ্নটা সেখানে বলেছে if the waves coming out from two sources of light having intensities I and 4I undergo interference, then the intensity at the point in the region of superposition where phase difference become pi/2 is. তার মানে দুটো লাইট সোর্স থেকে লাইট ওয়েভ আসছে, একটা ওয়েভের ইন্টেন্সিটি I, আরেকজনের ইন্টেন্সিটি 4I, এবং এদের মধ্যে ফেজ ডিফারেন্সটা দিয়েছে pi/2। এবার তারা যেখানে সুপার ইম্পোজ করবে সেখানে তোমাকে ইন্টেন্সিটি বের করতে হবে। তাহলে প্রথমে দেখো আমরা ইন্টেন্সিটির ফর্মুলা কি শিখেছি। তো আফটার সুপারপজিশন ইন্টেন্সিটির ফর্মুলা দেখো হয় I is equal to I1 plus I2 plus 2 root over I1 I2 cos phi। তাহলে এখানে ফেজ ডিফারেন্স ফাই কত বলা আছে, pi/2, আর ইন্টেন্সিটি I1 দেখো বলা আছে I। তাহলে রেজাল্টেন্ট ইন্টেন্সিটিকে আমি I সাফিক্স R লিখলাম বোঝার সুবিধার্থে। তাহলে I সাফিক্স R এটা হচ্ছে আফটার সুপারপজিশন ইন্টেন্সিটি, I1 plus I2 plus 2 root over I1 I2 cos phi। এখানে I1টা বলা আছে I, I2 বলা আছে 4I, I1 এর জায়গায় I, এটা 4I, আর cos phi phi বলা আছে pi/2। তো cos pi/2 0 হয়, তাহলে তোমার অ্যান্সার চলে আসলো দেখো 5I। তাহলে দুটো ওয়েভ যার ইন্টেন্সিটি I আর 4I তাদের মধ্যে ফেজ ডিফারেন্স যদি pi/2 হয় তাহলে আফটার সুপারপজিশন আমরা যে ইন্টেন্সিটি পাবো সেটা হবে 5I। তার মানে অপশন সি কারেক্ট। কোশ্চেন নাম্বার 4 দেখো কি বলছে, two monochromatic light coming out from two coherent sources can produce constructive interference, mind it, constructive, when their phase difference become, তাহলে constructive interference এ phase difference কত হয় 2n pi, মানে পাই এর ইভেন মাল্টিপল, জোর সংখ্যার গুণিতক। তাহলে এখানে দেখো যে অপশনগুলো আছে তার মধ্যে পাই এর জোর সংখ্যার গুণিতক কোনটা, 2π। তাহলে n এর ভ্যালু যদি 0 হয় তাহলে ফাই কত হবে 2π। তাহলে এখানে দেখো 2π অপশন রয়েছে অপশন বি তে, তাহলে অপশন বি তোমার কারেক্ট অ্যান্সার। কারণ যেহেতু কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সে ফেজ ডিফারেন্স সবসময় হচ্ছে 2n পাই হয়। তাহলে 2n পাই মানে n এর ভ্যালু 0 1 2 3 4 হতে পারে, তাহলে n এর ভ্যালু 0 বসালে ফাই আসছে 2π। তো অপশন বি তে 2π আছে, সো অ্যান্সার ইজ 2π। নেক্সট কোশ্চেন নাম্বার 5, two waves of intensities I1 and I2 cross a place in same direction and same time. The summation of maximum and minimum intensity is,
the summation of maximum and minimum intensity is, তাহলে প্রথম কথা হচ্ছে Imax এর ফর্মুলা আগে লেখো। দেখো Imax এর ফর্মুলা কি হয়, রুট I1 প্লাস রুট I2 হোল স্কোয়ার, এটা হচ্ছে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি। মিনিমাম ইন্টেন্সিটি কি হয়, রুট I1 মাইনাস রুট I2 হোল স্কোয়ার। এবার সামেশন অফ ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ইন্টেন্সিটি, দ্যাট মিনস Imax প্লাস I minimum, Imax প্লাস I minimum। তাহলে Imax প্লাস I minimum করা মানে হচ্ছে দেখো রুট I1 প্লাস রুট I2 হোল স্কোয়ার প্লাস রুট I1 মাইনাস রুট I2 হোল স্কোয়ার। তাহলে কি আসছে, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এটা কি হচ্ছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, আবার এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তাহলে 2ab এটা কেটে গেল, 2 রুট I1 2 রুট I2, তাহলে কি রইল 2I1 প্লাস 2I2, 2 কমন নাও, তাহলে হবে I1 প্লাস I2। তাহলে তোমার অপশন ডি হবে রাইট অ্যান্সার। তাহলে দুটো সোর্স থেকে যে ওয়েভ আসছে তাদের ইন্টেন্সিটি I1 আর I2 হলে ম্যাক্সিমাম আর মিনিমাম যে ইন্টেন্সিটি তার সামেশন হয় 2I1 প্লাস I2। এগুলো কিন্তু অন্য কোনো এই ধরনের নিউমেরিক্যালের ক্ষেত্রে অ্যাজ ফর্মুলাও কিন্তু তুমি ইউজ করতে পারো। কোশ্চেন নাম্বার 6 দেখো কি বলছে, একটা ফিগার দেওয়া আছে, ফিগার 6.25, এই ফিগারটার নম্বর হচ্ছে 6.25, shows a double slit experiment, একটা ডবল স্লিট এক্সপেরিমেন্ট এখানে দেখানো আছে, where P and Q are the slits, P আর Q হচ্ছে দুটো স্লিট, the path length Px and Qx are n lambda আর n plus 2 lambda respectively. Taking the central fringe as 0, what is formed at x? তাহলে x এ যে ফ্রিঞ্জ হবে সেটা কি হবে, ব্রাইট ফ্রিঞ্জ হবে না ডার্ক ফ্রিঞ্জ হবে, সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের প্রথম দেখতে হবে এই যে দুটো ওয়েভ, যেটা P থেকে x অবধি রিচ করছে আর এটা Q থেকে x পর্যন্ত রিচ করলো, এই দুটো ওয়েভের মধ্যে পাথ ডিফারেন্স কত, ফার্স্ট এটা বের করো। তাহলে পাথ ডিফারেন্স দেখো কত হবে, পাথ ডিফারেন্স Qx মাইনাস Px, তাহলে n প্লাস 2 ল্যামডা মাইনাস n ল্যামডা, তাহলে হবে 2 ল্যামডা। তাহলে পাথ ডিফারেন্স হলো 2 ল্যামডা। এটাকে দেখো আমি এভাবে লিখতে পারি 4 ল্যামডা বাই 2। তাহলে 4 হচ্ছে কি ইভেন নাম্বার, 4 হলো ইভেন নাম্বার, তার মানে কি দেখছি যে পাথ ডিফারেন্স ল্যামডা বাই 2 এর ইভেন মাল্টিপল, পাথ ডিফারেন্স ল্যামডা বাই 2 এর ইভেন মাল্টিপল। তাই তো আমরা কি শিখেছিলাম, we know for constructive interference, for constructive interference path difference হয় 2n lambda by 2, 2n lambda by 2, where n 0 1 2 3 and so on. তাহলে দেখো আমাদের কন্ডিশন যেটা আছে কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স মানে ব্রাইট ফ্রিঞ্জের 2n lambda by 2, আর আমাদের পাথ ডিফারেন্স এসছে 4 lambda by 2, তাহলে 2n lambda by 2 আর 4 lambda by 2 কে যদি আমি ইকুয়াল করি
তাহলে দেখো এখান থেকে আমার n এর ভ্যালু কত আসবে 2, n এর ভ্যালু 2। তার মানে এই x পয়েন্ট যেখানে দুটো ওয়েভ সুপার ইম্পোজ করলো সেখানে সেকেন্ড ব্রাইট ফ্রিঞ্জ হবে, সেখানে হবে সেকেন্ড ব্রাইট ফ্রিঞ্জ। Therefore at x we get second bright fringe। তাহলে আমাদের x পয়েন্টে যেখানে দুটো ওয়েভ সুপার ইম্পোজ করলো সেখানে আমরা সেকেন্ড ব্রাইট ফ্রিঞ্জ পাবো। এটা কিন্তু একদম কনসেপচুয়াল অঙ্ক, শুধু ফর্মুলা দিয়ে কিন্তু হচ্ছে না, একটু ভাবনা চিন্তা করতে হবে। কোশ্চেন নাম্বার 7 দেখো কি বলছে। ইফ টু ওয়েভস represented by y1 4 sin omega t, y2 3 sin omega t plus pi by 3। তাহলে এখানে দেখো যে দুটো ইকুয়েশন আমাকে দিয়েছে y1 4 sin omega t আর y2 বলছে 3 sin omega t plus pi by 3, এখান থেকে তাহলে আমরা বলতে পারছি একটা ওয়েভের অ্যাম্পলিটিউড হচ্ছে 4 আর আরেকটি ওয়েভের অ্যাম্পলিটিউড কত 3, আর এই দুটো ওয়েভের মধ্যে ফেজ ডিফারেন্স হবে পাই বাই 3। তাহলে a1 হচ্ছে 4, a2 হলো 3, দুজনের দুটো অ্যাম্পলিটিউড পেলাম আর ফেজ ডিফারেন্স হলো পাই বাই 3। এবার কি বলেছে, দ্য অ্যাম্পলিটিউড অফ দ্য রেজাল্টিং ওয়েভ, অর্থাৎ আফটার সুপারপজিশন যে রেজাল্টেন্ট ওয়েভ আমরা পাবো তার অ্যাম্পলিটিউড বের করতে হবে। তাহলে দেখো আমরা কি শিখেছিলাম, অ্যাম্পলিটিউডের ফর্মুলা a is equal to a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2 cos phi হোল টু দি পাওয়ার হাফ। এবার a1 কত 4, তাহলে 4 স্কোয়ার, a2 3 স্কোয়ার, 2 into 4 into 3 আর cos pi by 3 হোল টু দি পাওয়ার হাফ। cos pi by 3 মানে কত 60 ডিগ্রি, cos 60 ভ্যালু হাফ হয়, তাহলে 16 প্লাস 9 প্লাস 12, cos 60 ভ্যালু হাফ, তো 2 আর হাফ ক্যান্সেল হয়ে যাবে। তাহলে 16 প্লাস 9 প্লাস 12 কত হচ্ছে 16 প্লাস 9 প্লাস 12, 16 প্লাস 9 হচ্ছে 25, 25 আর 12 যদি তুমি অ্যাড করো তাহলে হবে কত 25 আর 10 অ্যাড করলে হচ্ছে 35, 35 36 37, তাহলে 30, 16 আর 9, তাহলে আমাদের ক্যালকুলেট করলে আসছে 16 প্লাস 9 প্লাস 12, তাহলে এটা হয় 37 হোল টু দি পাওয়ার হাফ, তার মানে রুট ওভার অফ 37 এর রুট করলেই 6.08 মতো হয়, তার মানে অ্যাপ্রক্সিমেটলি 6 হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে আফটার সুপারপজিশন আমরা যে অ্যাম্পলিটিউডটা পাবো সেটা হচ্ছে 6, মানে অপশন বি তে তোমার আছে। এটা কি বলেছে, ম্যাক্সিমাম ইন্টেন্সিটি ইন ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট ইজ I0। ধর ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্টে দুটো স্লিট থেকে যে ওয়েভ এমিট হচ্ছে তাদের ইন্টেন্সিটি সেম, ঠিক আছে, যে দুটো কোহেরেন্ট সোর্স তারা প্রত্যেকে সেম ইন্টেন্সিটির ওয়েভ এমিট করছে। তাহলে এবার Imax এর ফর্মুলা কি হয়, Imax ইকুয়াল টু আমরা লিখি দেখো রুট I1 প্লাস রুট I2 হোল স্কোয়ার। এবার দুটো সোর্স যদি সেম ইন্টেন্সিটির ওয়েভ এমিট করে তাহলে I1 ইকুয়াল টু I2 ইকুয়াল টু আমরা I ধরে নিই লেট, তাহলে Imax হয়ে গেল দেখো রুট I প্লাস রুট I এর হোল স্কোয়ার। এবার কোশ্চেন আমাকে Imax এর ভ্যালু বলে দিয়েছে I0 আর এটা ক্যালকুলেট করলে আসবে 4I, তাহলে প্রত্যেকটা সোর্সের ইন্টেন্সিটি কত হলো I0 বাই 4।
তাহলে এবার দুটো সোর্সের মধ্যে থেকে যদি আমি একটা সোর্সকে বন্ধ করে দিই, মানে তার ইন্টেন্সিটি যদি 0 করে দিই, তাহলে একটা সোর্স থেকে খালি লাইট আসবে। সেক্ষেত্রে ইন্টেন্সিটি যেটা আমরা পাবো সেটা একটা সোর্সের লাইটের যে ইন্টেন্সিটি সেটাই পাবো। তাহলে একটা সোর্সের লাইটের ইন্টেন্সিটি দেখো আমি আই ধরেছিলাম, তাহলে আই কত আসলো, I0/4। তাহলে তোমার অ্যান্সার হবে I0/4। তা আমরা কি করলাম, দুটো সোর্স আছে, দুটো কোহেরেন্ট সোর্স থেকে যে লাইট এমিট হচ্ছে তাদের ইন্টেন্সিটি যদি ইকুয়াল হয় আমরা তাদেরকে ধরলাম I1 = I2 = I। এবার আইম্যাক্স এর যে ফর্মুলা, সেখানে আইম্যাক্স এর যে গিভেন ভ্যালু সেটা পুট করে আমরা আই বের করলাম। এবার বলছে দুটো সোর্সের মধ্যে একটা সোর্সকে বন্ধ করে দাও। তাহলে দুটো সোর্সের মধ্যে যদি আমি একটা সোর্সকে বন্ধ করে দিই তাহলে সেখান থেকে তো লাইট স্ক্রিনে যাবে না, তাহলে সেখানে কিন্তু আর ইন্টারফিয়ারেন্স ঘটবে না। সেক্ষেত্রে অন স্ক্রিন আমরা যে লাইটটা পাবো সেটা হচ্ছে একটা সোর্সে, তাহলে সেই লাইটের ইন্টেন্সিটি কত হবে, ওই একটা সোর্সের লাইটের যে ইন্টেন্সিটি সেটাই আমরা ইন্টেন্সিটি পাবো। তাহলে সেটা হচ্ছে আই, তাহলে আই এর ভ্যালু করতে I0/4, তাহলে I0/4টাই আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো কোশ্চেন নাম্বার 9 কি বলছে, the distance between the fast bright and the fast dark band, fast bright or fast dark band in interference fringe is, তাহলে ফাস্ট ব্রাইট আর ফাস্ট ডার্কের মধ্যে তোমার কত হবে, ফাস্ট ডার্ক আর ফাস্ট ব্রাইট। তাহলে আগে আমরা বের করি ডিস্টেন্স অফ ফাস্ট ব্রাইট, ধরো সেটা x1 লিখলাম, কত হবে d(λ/2d)। নেক্সট আমরা বের করি ডিস্টেন্স অফ ফাস্ট ডার্ক, ধরো সেটা x1' ধরলাম, সেটা হলো নর্মাল ফর্মুলা কি 2n-1 d(λ/4d)। এবার ফাস্ট ডার্ক যেহেতু বলছে তাহলে n এর ভ্যালু, ফাস্ট ডার্ক বললে n এর ভ্যালু কত হবে 1, ফাস্ট ডার্ক, তাহলে n এর ভ্যালু 1, n এর ভ্যালু 1 করলে দেখ এটা চলে আসবে d(λ/4d)। তাহলে ফাস্ট ব্রাইটের ডিস্টেন্স পেয়ে গেলি d(λ/2d) আর ফাস্ট ডার্ক তার ডিস্টেন্স পেলাম d(λ/4d)। তাহলে এবার আমাদের এদের মধ্যে ডিস্টেন্স বার করতে বলেছে, তাহলে আমরা রিকোয়ার্ড ডিস্টেন্স আমাদের কত হবে, তাহলে রিকোয়ার্ড ডিস্টেন্স x1 - x1', so d(λ/2d) minus d(λ/4d), তাহলে 4d d(λ), এটা হলো অ্যান্সার, d(λ/4d), দ্যাট ইজ অপশন সি। অপশন সি হলো রাইট অ্যান্সার, d(λ/4d). কোশ্চেন নাম্বার 10 কি বলছে দেখো, in an ideal double slit experiment when a glass plate having refractive index of 1.5 and thickness T is placed in the path of interference light rays of wavelength lambda, then the intensity remain unchanged at the place where the central maxima was previously formed, then the minimum thickness of the glass plate is। তো দেখো বলছে একটা গ্লাস প্লেট আমি যখন ইন্ট্রোডিউস করছি, আমরা জানি যে একটা গ্লাস প্লেট ইন্ট্রোডিউস করলে পরে ফ্রিঞ্জের একটা শিফট হয়, ফ্রিঞ্জের একটা শিফট হয়, এবং সেন্ট্রাল ম্যাক্সিমা কটা ফ্রিঞ্জ ক্রস করে তার একটা ফর্মুলা পড়েছিলেন, যে নাম্বার অফ ফ্রিঞ্জ ক্রসড বাই দ্য সেন্ট্রাল ম্যাক্সিমা, নাম্বার অফ দ্য ফ্রিঞ্জ ক্রসড বাই দ্য সেন্ট্রাল ম্যাক্সিমা, দেখো তার ফর্মুলা আমরা পড়েছিলাম m =
mu minus 1 t by lambda is due to introduction of the glass slab of thickness t, central maxima will cross m number of fringes. তাহলে m এর ফর্মুলা আমরা জানি mu minus 1 t by lambda. এবার এখানে একটা কথা বলেছে দেখো, সেন্ট্রাল ম্যাক্সিমা যেখানে হয়েছিল সেখানে কিন্তু আবার একটা ম্যাক্সিমাম ফ্রিঞ্জি হয়েছে, কারণ ব্রাইটনেস চেঞ্জ হয়নি। দেখো বলা আছে then the intensity remained unchanged at the place where the central maxima was previously formed. তাহলে যেখানে সেন্ট্রাল ম্যাক্সিমা ছিল সেখানে আবার একটা ব্রাইট ফ্রিঞ্জি আমরা পাচ্ছি। then the minimum thickness of the glass slab, মিনিমাম থিকনেস, তাহলে মিনিমাম থিকনেস মানে এই যে এম এর ভ্যালু হতে হবে সবচেয়ে কম, তাহলে এম এর সবচেয়ে মিনিমাম ভ্যালু কত হতে পারে 1, তাহলে এম এর ভ্যালু 1 পুট করো, মিউর ভ্যালু 1.5 আর এটা ল্যামডা, তাহলে এটা সলভ করলে হয়ে গেল দেখো 0.5 টি, 0.5 মানে হাফ, মানে টি বাই 2 ল্যামডা, তাহলে থিকনেসটা হবে 2 ল্যামডা, টি ইজ ইকাল টু হবে 2 ল্যামডা। বুঝা গেল? তাহলে আমরা আগে নাম্বার অফ ফ্রিঞ্জ যেটা ক্রস করছে সেন্ট্রাল ম্যাক্সিমা তার ফর্মুলাটা লিখলাম। এবার এখানে যেহেতু বলা আছে মিনিমাম শব্দটা, ফলে এম এর মিনিমাম ভ্যালু বসাও, নাম্বার অফ ফ্রিঞ্জের মিনিমাম ভ্যালু 1 এর থেকে তো আর কম হবে না, সেই জন্য এম এর ভ্যালু 1 পুট করো, করলে এবার দেখো তোমার টি এসে গেল 2 ল্যামডা। তো 11, in young double slit experiment the fringe width is found to be 0.4 mm. তাহলে নর্মাল কন্ডিশনে ফ্রিঞ্জ উইথ মানে বিটা বলে দিল 0.4 millimeter. Now if the experiment is conducted by immersing the whole experiment setup in water, এবার ওয়াটারের মধ্যে আমরা এক্সপেরিমেন্টটা করছি, তাহলে ফ্রিঞ্জ উইথ কত হবে? তো দেখো আমরা পড়েছি ফ্রিঞ্জ উইথ বিটা 1 বাই বিটা 2 is equal to mu 2 by mu 1. এবার বিটা 1 মানে হচ্ছে ইনিশিয়াল ফ্রিঞ্জটা যেটা 0.4, বিটা 2 হচ্ছে ফ্রিঞ্জ আন্ডার ওয়াটার তার থিকনেস, mu 2 রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার, mu 1 টা হচ্ছে এয়ার এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তাহলে বিটা 2 অর্থাৎ ইনসাইড ওয়াটার যে ফ্রিঞ্জ পাবো তার ফ্রিঞ্জ উইথ বিটা 2 কত হবে 0.4 1.33। তো 0.4 কে 1.33 দিয়ে ডিভাইড করো, তার অ্যান্সার আসবে 0.3, অ্যান্সার আসবে 0.3। আচ্ছা, তাহলে আমাদের প্রথমে ছিল কত 0.4 মিলিমিটার। এই ফর্মুলা কোথেকে আসলে বুঝতে পেরেছিস তো? আমরা দেখ আমাদের বিটার ফর্মুলা কি হয়, ডি ল্যামডা বাই 2 ডি, একবার দেখে নে। তাহলে বিটা প্রপোর্শনেট ল্যামডা, আর আমরা কি শিখেছিলাম মিউ ল্যামডার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে সেই জন্য আমরা বলতে পারি বিটা ইনভার্সলি প্রপোর্শনাল উইথ মিউ। সো আমরা লিখি বিটা 1 বাই বিটা 2 ইজ ইকাল টু মিউ 2 বাই মিউ 1, বিটা 1 বাই বিটা 2 মিউ 2 বাই মিউ 1। মিউ 2 ভ্যালু দেখো 1.33, মিউ 1 টা 1, আর বিটা 1 টা বলেছিল 0.4, বিটা 2 আমরা বের করব, তাহলে বিটা 2 আসবে 0.3 মিলিমিটার। ফর্মুলাটা একবার দেখে দিলাম, পরীক্ষায় ফর্মুলাটা ডিরাইভ করতে হয় না, জাস্ট ডাইরেক্ট এই ফর্মুলা লিখলেই হবে, b1 বিটা 1 বাই বিটা 2 ইকুয়াল টু মিউ 2 বাই মিউ 1। 12 দেখো কি বলছে, in young double slit experiment the fringe width is found to be 0.3 millimeter. Now if a thin glass plate of refractive index 1.5 is placed in the path of the ray, then width of the fringe will be, তাহলে ফ্রিঞ্জ উইথ কত হবে? দেখো আমরা যখন ইন্টারফারেন্স প্যাটার্নের ক্ষেত্রে লাইটের পাথে কোনো একটা টি থিকনেসের
গ্লাস স্ল্যাবকে ইন্ট্রোডিউস করি তখন ফ্রিঞ্জের ডিসপ্লেসমেন্ট হয়, কিন্তু ফ্রিঞ্জ উইডথ কিন্তু চেঞ্জ হয় না। ফ্রিঞ্জের ডিসপ্লেসমেন্ট হয় কিন্তু ফ্রিঞ্জ উইডথ কখনো চেঞ্জ হয় না। তাহলে ফ্রিঞ্জ উইথ রিমেইন আনচেঞ্জ। তাহলে আগে ফ্রিঞ্জ উইথ কত ছিল? 0.3। তো পরেও কিন্তু ফ্রিঞ্জ উইথ 0.3 হবে। যে ডিউ টু ইন্ট্রোডাকশন অফ দ্য গ্লাস স্ল্যাব ফ্রিঞ্জ উইথ চেঞ্জ হয় না। যখনই কোনো একটা লাইটের পাথে একটা গ্লাস স্ল্যাব দেব তখন ফ্রিঞ্জের ডিসপ্লেসমেন্ট হবে, ফ্রিঞ্জগুলো ডিসপ্লেসড হয়ে যাবে, কিন্তু ফ্রিঞ্জ উইথ কখনো পাল্টাবে না। তাহলে ফ্রিঞ্জ উইথ নর্মাল কন্ডিশনে কত ছিল? 0.3 মিলিমিটার। আফটার ইন্ট্রোডিউসিং গ্লাস স্ল্যাব তখনও কিন্তু ফ্রিঞ্জ উইথ 0.3 মিলিমিটারই হবে, কারণ ফ্রিঞ্জ উইথ গ্লাস স্ল্যাবের থিকনেসের উপর ডিপেন্ড করে না। এটা হচ্ছে কনসেপচুয়াল কোশ্চেন, ক্যালকুলেশন করার কিছু নেই এটাতে। দেখো 13 কি বলছে। In young double slit experiment with monochromatic light, interference fringes are obtained on a screen placed at the some distance of the slit. If the screen is moved by 5 into 10 to the power minus 2 meter towards the slit, মানে স্ক্রিনটাকে এগিয়েছো, স্ক্রিনটাকে স্লিটের দিকে এগোলে, the change in fringe width is 3 into 10 to the power minus 5 meter. তাহলে যখন স্ক্রিনটাকে আমরা মুভ করবো টুয়ার্ডস দ্য স্লিট, এই যে চেঞ্জটা দিয়েছে ফ্রিঞ্জ উইথের, এটা হচ্ছে ডিক্রিজ করবে। যখন স্ক্রিন দূরে সরে যায় ফ্রম দ্য স্লিট তখন ফ্রিঞ্জ উইথ বড় হয়, আর যখন স্ক্রিন মুভ করে টুয়ার্ডস দ্য স্লিট তখন ফ্রিঞ্জ উইথ কমে, ডিক্রিজ করে। তাহলে এই যে চেঞ্জটা হয়েছে ফ্রিঞ্জ উইথের, এটা হচ্ছে ডিক্রিজ করেছে। If the distance between the slit is 10 to the power minus 3 meter, the wavelength of the light used is, তাহলে দেখো প্রথমে ফ্রিঞ্জ উইথটা কত ছিল, এখানে কি বলেছে দেখো, in young double slit experiment with monochromatic light, interference fringes are obtained on the screen placed at a distance from the slit, at some distance from the slit. তাহলে আমরা প্রথমে ফার্স্ট কেস আমরা এভাবে লিখি যে ফার্স্ট কেস ফ্রিঞ্জ উইথ আমি ধরলাম বিটা, কত হবে? ডি ল্যামডা বাই 2d। বিটা হলো ডি ল্যামডা বাই 2d। এখানে কোশ্চেনে দেখো 2dটা বলা আছে, সেপারেশন বিটুইন টু স্লিটস 10 to the power minus 3 মিটার হলো। এবার বলেছে কি, the screen is moved by এত মিটার towards the slit। এবার সেকেন্ড কেসে ফ্রিঞ্জ উইথ বিটা ড্যাশ কত হলো? এই যে ডিটা এটা কমে যাবে, কারণ আমরা স্ক্রিনটাকে এগিয়েছি, কতটা এগিয়েছি? 5 into 10 to the power minus 2। তাহলে ডিস্টেন্সের জায়গায় ডি মাইনাস 5 into 10 to the power minus 2 ল্যামডা বাই 2d। তাহলে এবার দেখো চেঞ্জ ইন ফ্রিঞ্জ উইথ ডেল্টা বিটা দিয়ে লিখি, সেটা হচ্ছে বিটা মাইনাস বিটা ড্যাশ। বিটার থেকে যখন বিটা ড্যাশটা বাদ দেবো দেখো এরকম আসবে অ্যান্সারটা। কেটে গেল এটা। এবার এই যে ডেল্টা বিটা এর ভ্যালু দেখো কোশ্চেনে বলা আছে 3 into 10 to the power minus 5, এটা 5 into 10 to the power minus 2 ল্যামডা, আর 2d এর ভ্যালু আছে 10 to the power minus 3। তাহলে ল্যামডা কত হলো? তাহলে তোমার ল্যামডা তাহলে কত আসবে আমরা ক্যালকুলেট করি। -3 তাহলে আসছে এটা 6
ইন্টু 10⁻⁻7 মিটার, তার মানে এটা হয়ে গেল 6000 অ্যাংস্ট্রম। অপশন এ, এটা হলো 6000 অ্যাংস্ট্রম। তাহলে আমরা কি করলাম, আমরা আমাদের স্ক্রিনটাকে স্লিটের দিকে সরালাম। যখনই স্ক্রিনটা স্লিটের দিকে সরালাম, ফ্রিঞ্জ উইডথ একটু কমে যায়, ডিক্রিজ করে। তাহলে কতটা ডিক্রিজ করে আমাকে বলে দিয়েছে। সেজন্য আমি প্রথমে কি করলাম, নর্মাল কন্ডিশনে আগে ফ্রিঞ্জ উইডথ বের করলাম, তারপরে আফটার ডিসপ্লেস দ্য স্ক্রিন টুয়ার্ডস দ্য স্ট্রিট ফ্রিঞ্জ উইডথ বের করলাম, দুটো ফ্রিঞ্জ উইডথকে মাইনাস করলাম, দ্যাট ইজ দ্য চেঞ্জ ইন ফ্রিঞ্জ উইডথ, তার ভ্যালু বসালাম, সলভ করলে ল্যামডা বেরিয়ে গেল ওয়েভলেন্থ 6000 অ্যাংস্ট্রম। In young double slit experiment, the magnitude of the fringe width is beta. If the whole setup of experiment is immersed in a liquid of refractive index mu, then the magnitude of the fringe width will be. তাহলে আমরা এইমাত্র বললাম যে ফ্রিঞ্জ উইথ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এখানে বিটা 1 মানে ইনিশিয়াল ফ্রিঞ্জ উইথ কত বলা আছে, বিটা। আফটার ইমার্জ ইন লিকুইড ফ্রিঞ্জ উইথ বিটা 2। লিকুইডের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ, যেটা মিউ 2 জায়গায় বসবে, আর মিউ 1 হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এয়ার, দ্যাট ইজ 1। তাহলে বিটা 2 তাহলে কত হলো, বিটা বাই মিউ, বিটা 2 হবে বিটা বাই মিউ, অর্থাৎ অপশন ডি হলো কারেক্ট। দেখো 15 কি বলছে, ইন ইয়াং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট দ্য ডিস্টেন্স বিটুইন দ্য স্লিট ইজ ডি। তার মানে ধরো এটা একটা স্লিট S1, এটা একটা স্লিট S2, এদের মাঝে ডিস্টেন্স হচ্ছে ডি, আর এটা হলো ধরো স্ক্রিন, এটা হচ্ছে স্ক্রিন। এবার বলছে an interference fringe is obtained on screen placed at a distance capital D. তাহলে এই সোর্স থেকে আমার এই স্ক্রিন অবধি ডিস্টেন্স হচ্ছে ক্যাপিটাল ডি। A dark band is noticed just opposite to one of the street. এই যে স্ট্রিট দেখছো ধরো S1, এই S1 এর জাস্ট অপোজিটে একটা ডার্ক ব্যান্ড হয়েছে। তাহলে S1 স্ট্রিটে জাস্ট অপোজিটে একটা ডার্ক ব্যান্ড হলো, তোমাকে ওয়েভলেন্থ অফ দ্য লাইট বের করতে হবে। তাহলে দেখো প্রথমে হচ্ছে S1 থেকে একটা ওয়েভ আমার এই পি পয়েন্ট অবধি গেল, আর S2 থেকে একটা ওয়েভ পি অবধি গেল। তাহলে প্রথম কাজ হচ্ছে এই দুটো ওয়েভের মধ্যে আগে পাথ ডিফারেন্স বার করো। তাহলে পাথ ডিফারেন্স কত হবে, পাথ ডিফারেন্স দেখো হবে তাহলে S2p মাইনাস S1p। S2pটাকে দেখো আমরা লিখতে পারবো পিথাগোরাস থিওরি দিয়ে d স্কোয়ার প্লাস d স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ, আর S1p মানে ক্যাপিটাল ডি, S1p মানে ক্যাপিটাল ডি। এবার এখান থেকে দেখো যে ডি স্কোয়ারটা কমন না হতে এটাকে 1 প্লাস ডি স্কোয়ার বাই 2d স্কোয়ার লেখা যাবে, বাইনোমিয়াল অ্যাপ্লাই করলাম, এটাকে ক্যালকুলেট করলে আসবে ডি স্কোয়ার বাই 2d, বাকি টার্ম তো ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এটা পাথ ডিফারেন্স পেলে। এবার দেখো যেহেতু এই পি পয়েন্টে আমরা ডার্ক ফ্রিঞ্জ পাচ্ছি, তাহলে ফর ডার্ক ফ্রিঞ্জ আমরা কি বলবো, এই যে পাথ ডিফারেন্স সেটা হবে ল্যামডা বাই 2, পাথ ডিফারেন্স হতে হবে অ্যাটলিস্ট ল্যামডা বাই 2, তবে তো ডার্ক ফ্রিঞ্জ হবে। তাহলে দেখো 2টা ক্যান্সেল, তাহলে ওয়েভলেন্থ হবে ডি স্কোয়ার বাই ক্যাপিটাল ডি, তাহলে ল্যামডা ওয়েভলেন্থ হবে স্মল ডি স্কোয়ার বাই ক্যাপিটাল ডি। দেখো কোশ্চেন নাম্বার 16 কি বলছে, two sources of wave S1 and S2 having zero phase difference coming from an isolated light source
produce interference. If the common wavelength of the two source be lambda, then it is observed that a destructive interference has been taken place at point P. The value of S2P minus S1P. তো দেখো কি বলছে তাহলে, সাপোজ এটা একটা সোর্স S1, এটা একটা সোর্স S2, সেপারেশন D, এটা স্ক্রিন। অন স্ক্রিন দেয়ার ইজ এ পয়েন্ট P, P পয়েন্টে দুটো ওয়েভ সুপার ইম্পোজ হলো, হয়ে P পয়েন্টে কি পেলে তুমি, একটা ডার্ক ফ্রিঞ্জ বলে দিয়েছে। দেখো P পয়েন্টে আমরা পাচ্ছি ডার্ক ফ্রিঞ্জ। কেন ডার্ক ফ্রিঞ্জ? কারণ দেখো বলা আছে ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হ্যাজ বিন টেকেন প্লেস। ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স মানে ডার্ক ফ্রিঞ্জ হবে। তাহলে এবার আমি বলছি দ্য ভ্যালু অফ S2P মাইনাস S1P, মানে পাথ ডিফারেন্সটা বের করতে হবে। তাহলে আমাদের ফর্মুলা কি ছিল দেখো, S2P মাইনাস S1P, S2P মাইনাস S1P, এটার ফর্মুলা কি লিখি আমরা? তাহলে S2P মাইনাস S1P হচ্ছে, আমরা যদি বার করি তাহলে কত হবে, 2xnd বাই ক্যাপিটাল D। আচ্ছা, যদি আমরা এটা ক্যালকুলেট করেই দেখাই তোমাদের, পুরোটা দেখো সুবিধা হবে। এবার কি করে ক্যালকুলেট করতে হয়, এখানে এই দুটো স্প্লিটের মাঝে ডিস্টেন্স D, এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করো, এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করো, এটা সেন্ট্রাল ফ্রিঞ্জ হয়। এই পোর্শনটা কত হয়, D/2, এই পার্টটা D/2। তাহলে S2P মাইনাস S1P, তার ফর্মুলা আমরা কি পাই? এটা তোমাদের কমন ডেরিভেশন, তোমরা সবাই করেছো এটা। তাহলে S2P মাইনাস S1P করলে আমরা দেখো কি পাবো, এখানে নাম দিয়ে দিই E, এখানে নাম দিলাম F। তাহলে প্রথমে আমরা যদি বার করি ফ্রম দ্য ট্রায়াঙ্গেল, S1PE, দেখো S1PE ট্রায়াঙ্গেল থেকে আমরা কি লিখতে পারি, S1P হোল স্কোয়ার ইজ ইকাল টু S1E এর হোল স্কোয়ার প্লাস PE স্কোয়ার। S1E মানে স্লিট থেকে স্ক্রিনের ডিস্টেন্স, যেটা D বলা আছে। তাহলে কত হচ্ছে, D স্কোয়ার। আর PE কত, PE ভালো করে লক্ষ্য করো, PE হচ্ছে ডিস্টেন্স অফ দ্য ডার্ক ফ্রিঞ্জ অ্যাট P, সাপোজ সেটা xn মাইনাস D/2 এর হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা দেখো লিখতে পারি D স্কোয়ারটা কমন নিলে 1 প্লাস xn মাইনাস D/2 এর হোল স্কোয়ার বাই D স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পাচ্ছি দেখো D স্কোয়ার, আমাদের দরকার হচ্ছে কার ভ্যালু, S1P। তাহলে S1P কত হবে, এটা রুট করে দাও, রুট করলে এটা D হলো, এখানে হবে 1 প্লাস xn মাইনাস D/2 এর হোল স্কোয়ার বাই D স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ। তাহলে S1P হয়ে গেল D প্লাস xn মাইনাস D/2 এর হোল স্কোয়ার বাই 2D। বাইনোমিয়ালি এক্সপ্যান্ড করবে, তাহলে নিচে হাফের জন্য 2D হবে। এটা হচ্ছে S1P। তাহলে সেরকম সিমিলারলি
S2P-টা তাহলে কত হবে? দেখো আমরা যদি S2P-টা দেখি এবার, সেটা তাহলে হবে D প্লাস, বুঝতেই পারছো, xn প্লাস D/2 তার হোল স্কোয়ার বাই 2D। এটা সেকেন্ড ইকুয়েশন। আমার দরকার S2P মাইনাস S1P। তাহলে S2P মাইনাস S1P তাহলে কত হবে? দেখো তাহলে therefore S2P মাইনাস S1P করলে দেখো এই দুটোকে যদি মাইনাস করো তাহলে ডিটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে থাকবে xn প্লাস D/2 এর হোল স্কোয়ার বাই 2D, xn মাইনাস D/2 হোল স্কোয়ার বাই 2D। তাহলে এখান থেকে আমরা যদি 2D এলসিএম করি তাহলে এখানে দেখো উপরে থাকবে a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার মানে হবে 4ab, দ্যাট ইজ 4xn D/2। তার মানে এটা চলে আসতো তোমার xn স্মল d বাই ক্যাপিটাল D। তাহলে আমার S2P মাইনাস S1P হয়ে গেল xn স্মল d বাই ক্যাপিটাল D। এবার nth ব্রাইট ফ্রিঞ্জ ডার্ক ফ্রিঞ্জের জন্য, ফর nth ডার্ক আমরা xn এর ফর্মুলা কি শিখেছিলাম? 2n minus 1 d lambda by 2d, 2n minus 1 d lambda by 2d। এটা হচ্ছে আমাদের nth ডার্ক ফ্রিঞ্জের ডিস্টেন্স, 2n minus 1 d lambda by 2d। তাহলে এটাকে এখানে বসিয়ে দিই। তাহলে xn এর ভ্যালু 2n minus 1 d lambda by 2d, আর এটা d by ক্যাপিটাল D। তাহলে ক্যাপিটাল D স্মল d ক্যান্সেল হবে, তাহলে হবে 2n minus 1 lambda by 2, 2n minus 1 lambda by 2। এবার 2n minus 1 কি? অড নাম্বার। তাহলে এবার দেখতে হবে এই চারটে অপশনের মধ্যে ল্যামডা বাই 2 এর সাথে অড নাম্বার কি আছে। দেখো সেকেন্ড অপশন মানে অপশন বি তে আছে 11 ল্যামডা বাই 2। তাহলে ল্যামডা বাই 2 এর সাথে 2n মাইনাস 1 হচ্ছে অড নাম্বার, এখানে আছে 11 অড নাম্বার। তাহলে অপশন বি উত্তর হবে, অপশন বি উত্তর। আমরা যদি এন এর ভ্যালু তাহলে কত বসাতে হবে? এন এর ভ্যালুটা যদি আমার 6 বসাও এন এর ভ্যালু, তাহলে দেখো এটা চলে আসবে 11 ল্যামডা বাই 2। এটা অপশন বি তে আছে। তার মানে অ্যাকচুয়ালি পি পয়েন্টে যে ডার্ক ফ্রিঞ্জটা হচ্ছে সেটা হচ্ছে 6th ডার্ক ফ্রিঞ্জ। পি পয়েন্টের যে ডার্ক ফ্রিঞ্জ আমরা পাবো সেটা হচ্ছে 6th ডার্ক ফ্রিঞ্জ। এর ভ্যালু 6 বসালেই 11/2 চলে আসবে, অপশন বি ম্যাচ করে যাবে। For the wavelength lambda 1 in Young double slit experiment, 7th bright spot is situated at a distance d1। তাহলে সেন্ট্রাল ফ্রিঞ্জ থেকে 7 নম্বর যে উজ্জ্বল পটি 7th ব্রাইট ফ্রিঞ্জ তার ডিস্টেন্স d1, আর যে লাইট আমরা ইউজ করছি তার ওয়েভলেন্থ হচ্ছে ল্যামডা 1। ইন দ্য সেম এক্সপেরিমেন্ট আবার ওই একই পরীক্ষা করা হচ্ছে, ফর দ্য সেম নাম্বার অফ ব্রাইট স্পট, এই একই নম্বরের ব্রাইট স্পট মানে 7th ব্রাইট ফ্রিঞ্জ, সেটা তুমি পাচ্ছ অ্যাট এ ডিস্টেন্স d2, অ্যাট এ ডিস্টেন্স d2। তাহলে d1 d2 রেশিও। তাহলে দেখো আমাদের ফর্মুলা কি? nth ব্রাইট ফ্রিঞ্জের ডিস্টেন্স আমরা কি লিখি? dn ল্যামডা বাই 2d।
এখানে বলা আছে n এর ভ্যালু 7 আর ল্যামডা বলা আছে ল্যামডা 1 আর ডিস্টেন্স বলা আছে d1। তাহলে প্রথমে যে কেসটা আমাদের বলেছে, তাহলে xn এর ভ্যালু d1, n এর ভ্যালু 7, ল্যামডা 1 বাই 2d। আর সেকেন্ড কেসে গিয়ে এই xn এটা বলছে d2, কিন্তু নাম্বার অফ ফ্রিঞ্জ একই রয়েছে, 7th ফ্রিঞ্জই হয়েছে, আর ওয়েভলেন্থ হয়ে গেছে ল্যামডা 2। তাহলে এবার d1 আর d2 রেশিও চাই, সেটা হবে ল্যামডা 1 বাই ল্যামডা 2। তখন অপশন এ, d1 বাই d2 ইকুয়াল টু ল্যামডা 1 বাই ল্যামডা 2। এখানে দুটো ক্ষেত্রে নাম্বার অফ ফ্রিঞ্জ চেঞ্জ হয়নি, আর একবার ডিস্টেন্সটা d1 হয়েছে, আরেকবার ডিস্টেন্সটা d2 হয়েছে। ওয়েভলেন্থ প্রথমে ল্যামডা 1, পরের বার ল্যামডা 2। তাহলে d1 বাই d2 ইজ ইকুয়াল টু ল্যামডা 1 বাই ল্যামডা 2। 18 কি বলছে দেখো, যে ইন ইয়াং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট দ্য ডিস্টেন্স বিটুইন টু স্লিট ইজ d। ধরো এটা একটা স্লিট S1, এটা একটা স্লিট S2, এদের মাঝের ডিস্টেন্স d, and wavelength of the light is lambda, the angular width of the fringe, angular width। তো angular width এর ফর্মুলা আমরা কি শিখেছি, ধরো এটা যদি p পয়েন্ট হয়, তাহলে এই angular width আমরা কি বলি, দেখো angular width এর ফর্মুলা ছিল হচ্ছে কি, আমরা ফ্রিঞ্জ উইথ কি পেয়েছিলাম, d lambda by d, d lambda by d। এখানে দুটো স্লিটের মধ্যে ডিস্টেন্স d বলা আছে, তাহলে ফ্রিঞ্জ উইথ হচ্ছে d lambda by d। এবার অ্যাঙ্গুলার উইথ ওমেগা, অ্যাঙ্গুলার উইথ ওমেগা মানে হচ্ছে বিটা বাই ক্যাপিটাল ডি, বিটা বাই ক্যাপিটাল ডি। তাহলে ফ্রিঞ্জ উইথ ডি ল্যামডা বাই 2d, আর অ্যাঙ্গুলার উইথ হচ্ছে বিটা বাই ডি। বিটার ভ্যালু বসিয়ে দাও, ডি ল্যামডা বাই ডি বাই ডি, ডি ডি ক্যান্সেল হয়ে যাবে, তাহলে হবে ল্যামডা বাই ডি, অ্যাঙ্গুলার উইথ ল্যামডা বাই ডি। দেখো 19 এবার, হ্যাঁ কি বলছে, ইন ইয়াং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট দ্য টু স্লিটস আর d ডিস্টেন্স অ্যাপার্ট। এখানে একটা স্লিট S1, এটা একটা স্লিট S2, এদের মাঝের ডিস্টেন্স d। ইন্টারফারেন্স প্যাটার্ন ইজ অবজার্ভড অন স্ক্রিন at a distance d from the slit। তাহলে এখানে একটা স্ক্রিন আছে যার ডিস্টেন্স এই স্লিট থেকে কত, ক্যাপিটাল D। A dark fringe is observed on the screen of directly opposite to one of the slit। ঠিক এই S1 স্লিটের অপোজিটে এটা একটা ডার্ক ফ্রিঞ্জ পাওয়া গেছে। তাহলে S1 এবং S2 থেকে যে ওয়েভগুলো এই P পয়েন্টে গিয়ে সুপার ইম্পোজ করলো, তারা কিসে পড়লো, অপোজিট ফেজে, তাই একটা ডার্ক ফ্রিঞ্জ হলো। তোকে ওয়েভলেন্থ বার করতে হবে। তাহলে আগে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের এখানে পাথ ডিফারেন্স বের করতে হবে। তাহলে এখান থেকে বুঝতেই পারছি S1P এই ডিস্টেন্সটা কত, ক্যাপিটাল D। তাহলে পাথ ডিফারেন্সটা কত হবে, দেখো পাথ ডিফারেন্স S2P মাইনাস S1P। S2P হচ্ছে d স্কোয়ার প্লাস স্মল d স্কোয়ার এর হোল টু দি পাওয়ার হাফ মাইনাস d। তাহলে এখান থেকে d আসবে 1 প্লাস d স্কোয়ার বাই d স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ। তাহলে এটা ক্যালকুলেট করো, তাহলে হবে d স্কোয়ার বাই 2d। এই হলো পাথ ডিফারেন্স। এবার যেহেতু P পয়েন্টে ডার্ক ফ্রিঞ্জ হয়েছে, তাহলে এই পাথ ডিফারেন্সটা হবে ল্যামডা বাই 2 এর সমান।
ল্যামডা বাই 2 হলেই তো ডার্ক ফ্রিঞ্জ হয়, অড মাল্টিপল অফ ল্যামডা বাই 2। তাহলে ফর ডার্ক ফ্রিঞ্জ a path difference that should be lambda by 2, তাহলে wavelength d square by capital D is your answer, d square by capital D মানে অপশন D। নেক্সট দেখো 20, in the diffraction of light of wavelength lambda, এটা ডিফ্রাকশনের কোশ্চেন, এতক্ষণ আমরা ইন্টারফারেন্স গুলো দেখছিলাম। তো কি বলছে, ইন দ্য ডিফ্রাকশন অফ লাইট অফ ওয়েভলেন্থ ল্যামডা at a single slit of width a, the angle theta between the central maxima and first minima, central maxima and first minima, তাহলে আমাদের ফর্মুলা কি ছিল, ফার্স্ট মিনিমার ক্ষেত্রে আমরা বলতাম দেখো a/2 sin theta is equal to lambda by 2। ফার্স্ট মিনিমার ক্ষেত্রে আমরা পেয়েছি a/2 sin theta is equal to lambda by 2। Since theta is very small, that is tends to 0, তো আমরা sin theta কে কি লিখি, theta। Therefore a/2 theta is equal to lambda by 2, therefore theta is equal to lambda by a। তাহলে সেন্ট্রাল ম্যাক্সিমা আর ফার্স্ট মিনিমার মধ্যে যে অ্যাঙ্গেল থিটা সেটা হবে ল্যামডা বাই এ, মানে অপশন এ টা, অপশন এ। In a single slit with a diffraction of light of wavelength lambda, fringes are produced with a diffraction angle theta, the condition of formation of first minima। The first minima আমরা কি শিখেছিলাম, ফার্স্ট মিনিমার কন্ডিশন ছিল দেখো a sin theta is equal to lambda, a sin theta is equal to lambda, এটা হচ্ছে কন্ডিশন অফ ফার্স্ট মিনিমা। আমাদের পড়ার সময় এটা প্রুফ করাই আছে, জাস্ট এটা ফর্মুলাটা মনে রাখলেই হয়ে যাবে, a sin theta is equal to lambda। Next 22, in a single slit experiment, angular width of first minima, first minimar angular width obtained by using a light of wavelength, এখানে wavelength বলে দিয়েছে 6980 অ্যাংস্ট্রম, আর angular width of first minima সেটা তোমাকে দিয়েছে কত, 2 ডিগ্রি। তোকে উইডথ অফ স্লিট বের করতে হবে। তাহলে আমরা কি শিখলাম ফর্মুলা, ফার্স্ট মিনিমার ক্ষেত্রে থিটা ইজ ইকুয়াল টু ল্যামডা বাই এ। তো থিটার ভ্যালু আছে ডিগ্রিতে, এটাকে ফার্স্টে রেডিয়ানে নাও, মানে π/180 মাল্টিপ্লাই করো, ল্যামডা 6980 অ্যাংস্ট্রম, সো এটা 10⁻⁻10, তাহলে মিটার হলো। আর উইডথ অফ স্লিট মানে এ, তাহলে এ কত আসবে, তাহলে 6980 into 10⁻⁻10 পাই, এটা হবে 2 into 10⁻⁻5, 2 into -5 মিটার। এবারে যদি মিলিমিটারে কনভার্ট করিস তাহলে 1000 দিয়ে মাল্টিপ্লাই করবে, তাহলে হবে 0.02 মিলিমিটার, মানে অপশন বি, 0.02 মিলিমিটার, অপশন বি।
23 কি বলে দেখো, এ বিম of light of wavelength 900 nanometer, the wavelength lambda 900 nanometer from a distant source falls on a single slit 0.5 mm wide, the width of slit 0.5 mm দিয়ে দিয়েছে। The resulting diffraction pattern is observed on a screen 2 meter away, distance of the screen 2 meter, the distance of first minimum on either side of the central maximum, the distance of first minimum on either side of central maxima, এটা মানে হচ্ছে তোকে width of central maxima বের করতে হবে। কি বের করতে হবে? width of central maxima। তাহলে আমাদের width of central maxima ফর্মুলা কি ছিল? width of central maxima দেখো আমরা কি শিখেছি, the distance between first minima on either side of the central maxima মানে হচ্ছে width of central maxima। তাহলে width of central maxima আমরা কি পেলাম? 2d lambda by a, width of central maxima formula 2d lambda by a। তাহলে এখানে 2d এর ভ্যালু কত? 2 মিটার, ল্যামডা 900 ন্যানোমিটার মানে 10 to the power -9 মাল্টিপ্লাই করবে, আর এ 0.5 মিলিমিটার আছে, এটাকেও মিটারে কনভার্ট করতে হবে। তাহলে কত আসবে? ক্যালকুলেট করো, 900 ইন্টু -9 -3 করে 7.2 4 into 900 into 10 to the power -9, 0.5 into 10 to the power -3, 7.2 10 to the power -3, এটা করলে আমাদের আসছে 7.2 10 to the power -3। 7.2 10 to the power -3 মিটার, তার মানে 7.2 মিলিমিটার। কিন্তু অপশনে দেখো কোথাও 7.2 নেই, তার মানে উত্তর হবে নান অফ দিস, উত্তরটা হবে। দেখো এবার নেক্সট কোশ্চেন বলছে, in a single slit found over diffraction pattern the wavelength of the light used is 400 nanometer, তাহলে কি দিয়ে দিল? ল্যামডা 400 nanometer। The first minima is obtained for diffraction angle 30 degree, তাহলে theta first minimum angle 30 degree। ফার্স্ট সেকেন্ডারি ম্যাক্সিমার অ্যাঙ্গেলটা চেয়েছে, তাহলে ফার্স্ট মিনিমার ক্ষেত্রে থিটার ফর্মুলা হচ্ছে থিটা ইজ ইকাল টু ল্যামডা বাই এ। ফর ফার্স্ট মিনিমা থিটা ইজ ইকাল টু ল্যামডা বাই এ। তো থিটা 30 ডিগ্রি বলা আছে, ডিগ্রিটাকে রেডিয়ানে নেবে, তাহলে π/6 ল্যামডা বাই এ। অ্যাকচুয়ালি থিটা এখানে না π/6 বসানোটা ঠিক হবে না, আমরা ফার্স্ট মিনিমার বেসিক ফর্মুলাটা লিখে রাখবো। কি ছিল? ফার্স্ট মিনিমার ক্ষেত্রে এ সাইন থিটা, a/2 সাইন থিটা ইজ ইকাল টু আমরা লিখতাম ল্যামডা/2। তাহলে ফার্স্ট মিনিমার ক্ষেত্রে এ সাইন থিটা ইজ ইকাল টু ল্যামডা। এবার থিটার ভ্যালু 30 ডিগ্রি, সাইন 30 মিন হাফ,
তাহলে a বাই 2 ল্যামডা। এবার বলছে ফার্স্ট ম্যাক্সিমা, ফার্স্ট সেকেন্ডারি ম্যাক্সিমা। ফার্স্ট ম্যাক্সিমামের ক্ষেত্রে কি হয়, a বাই 3 সাইন থিটা ইজ ইকাল টু ল্যামডা বাই 2। a বাই 3 সাইন থিটা ইজ ইকাল টু ল্যামডা বাই 2। এবারে থিটাটা আমাকে বের করতে হবে। ফার্স্ট ম্যাক্সিমার ক্ষেত্রে অ্যাঙ্গেলটা কত, তাহলে এখান থেকে দেখো আমরা বলতে পারি সাইন থিটা ইজ ইকাল টু 3 ল্যামডা বাই 2a। এবার এখানে ল্যামডার ভ্যালু কত, a বাই 2, ল্যামডার ভ্যালু a বাই 2, তাহলে a ক্যান্সেল হয়ে গেল। তাহলে থিটা হবে সাইন ইনভার্স 3 বাই 4, সাইন ইনভার্স 3 বাই 4, অপশন বি, সাইন ইনভার্স 3 বাই 4। যে in a single slit experiment a beam of parallel monochromatic light falls on a slit perpendicularly. A diffraction fringe is produced on a screen kept perpendicular to the distance of the propagation of light. What would be the phase difference of two rays coming from two ends of the slit at the first minimum of fringe? তাহলে ফার্স্ট মিনিমার ক্ষেত্রে আমাদের ফর্মুলা কি ছিল দেখো, ফার্স্ট মিনিমাম যখন হয় ডিফ্র্যাকশন প্যাটার্নে তখন আমরা কি পড়েছিলাম, যে পাথ ডিফারেন্স a sin থিটা ইজ ইকাল টু হচ্ছে ল্যামডা, পাথ ডিফারেন্স a sin থিটা ইজ ইকাল টু হচ্ছে ল্যামডা। আমাদের বার করতে হবে ফেজ ডিফারেন্স। তাহলে আমরা কি ফর্মুলা জানি, আমরা জানি দেখো ফেজ ডিফারেন্স মানে 2 পাই বাই ল্যামডা ইন্টু পাথ ডিফারেন্স। তাহলে 2 পাই বাই ল্যামডা ইন্টু পাথ ডিফারেন্স, পাথ ডিফারেন্স তো ল্যামডা বার করা হলো, তাহলে উত্তর হলো কত 2 পাই, তাহলে অ্যান্সার ডি। তাহলে ফেজ ডিফারেন্স হবে 2 পাই। 26 কি বলছে, an unpolarized light of intensity I naught falls on a pair of nickel prism. Angle between the two prism is 60 degree. Intensity of light emitted from the prism, এটা হচ্ছে ল অফ ম্যালাসের অঙ্ক। ল অফ ম্যালাসে আমরা কি পড়ি, I equal to I naught cos স্কোয়ার থিটা। এখানে অ্যাঙ্গেল দেখো বলা আছে 60 ডিগ্রি, cos 60 মিন হাফ, এটা cos স্কোয়ার আছে, সো 1/4, সো অ্যান্সার হবে I naught by 4, অপশন সি, I naught by 4। অ্যাঙ্গেল বিটুইন টু প্রিজম, আচ্ছা এক মিনিট এখানটা একটুখানি, an unpolarized light of intensity I naught falls on a pair of nickel prism. Angle between the two, এখানটা একটা জিনিস খেয়াল রাখবে, দেখো এখানে বলা আছে an unpolarized light of intensity I naught falls on a pair of nickel prism. পেয়ার মানে কি, এই পেয়ার অফ নিকেল প্রিজম মানে দুটো প্রিজম আছে। তাহলে প্রথমে লাইট একটা প্রিজম দিয়ে যখন পাস করে সেকেন্ড প্রিজমে ঢুকবে, তাহলে কিন্তু লাইটের ইন্টেন্সিটি যেটা I naught ছিল সেটা হয়ে যাবে I naught by 2, মাইন্ড ইট। an unpolarized light of intensity I naught falls on a pair of nickel prism. এই পেয়ার শব্দটা খুব ভাইটাল, পেয়ার মানে নাম্বার অফ প্রিজম কটা, দুটো। তাহলে ফার্স্ট প্রিজম থেকে যখন লাইট বেরিয়ে সেকেন্ড প্রিজমে এন্টার করবে তাহলে কিন্তু ওর ইন্টেন্সিটিটা হাফ হয়ে যাবে, তাহলে I naught by 2 লিখতে হবে। তাহলে I equal to I naught by 2 cos স্কোয়ার থিটা। তাহলে এখানে I naught by 2 হলে এটা হয়ে যাবে 8, এটা হয়ে গেল 8, তাহলে I naught by 8 হবে অ্যান্সার। সো অপশন ডি ইজ কারেক্ট।
এই পেয়ার কথাটা এখানে কিন্তু খুব ভাইটাল, যে দুটো প্রিজম আছে, তাহলে একটা প্রিজম থেকে যেই বেরোলো ওটা হাফ হয়ে গিয়ে আরেকটা প্রিজমে ঢুকলো, এবার লাইটটা তুমি রিসিভ করছো, তাহলে I0/2 করতে হবে I0 এর জায়গায়। যদি এটা সিঙ্গেল প্রিজম হতো বা একটা সিঙ্গেল ক্রিস্টাল হতো তাহলে কিন্তু I0ই থাকতো, দুটো প্রিজম একটা থেকে বেরিয়ে আরেকটা ঢুকছে, সেই জন্য তোমাকে I0/2 করতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট এটা। 27 দেখো কি বলেছে, a Polaroid is inclined at an angle 45 degree with the incident light of intensity I0 after polarization intensity। এটাও কিন্তু ল অফ ম্যালাসের অঙ্ক, কিন্তু এখানে কিন্তু I0ই থাকবে, তার কারণ দেখো এখানে পোলারয়েড একটাই, পোলারয়েড হচ্ছে একটাই হয়, দুটো না, মানে একটা ফিল্ম লাইক টুরমালিন ক্রিস্টাল কি হ্যারাপ্যাথাইট ক্রিস্টাল, একটাই ক্রিস্টাল, তাহলে I0ই থাকবে ইন্টু কস স্কোয়ার থিটা। এবার এখানে দেখো কস স্কোয়ার থিটাটা কত, 45, কস 45 এর ভ্যালু কত হয় 1/√2, তার স্কোয়ার করলে কত হবে হাফ, তাহলে অ্যান্সার হবে I0/2, অ্যান্সার হবে I0/2, মানে অপশন বি এরটা। 28 when a light ray in air is incident on a glass at 57 degree, the reflected ray is completely polarized. If the same ray is incident on water at an angle theta, also the reflected ray is completely polarized. Then তাহলে দেখো একটা লাইট রে ডিউ টু রিফ্লেকশন যখন পোলারাইজড হয় তখন আমরা জানি যে ইনসিডেন্ট অ্যাঙ্গেল আইপি, এটাকে আমরা বলি অ্যাঙ্গেল অফ পোলারাইজেশন ইকুয়াল টু tan ইনভার্স মিউ। তাহলে প্রথমে যেখানে বলছে দেখো লাইট রে ইজ ইনসিডেন্ট অন গ্লাস, তাহলে আইপির ভ্যালু কত 57 ডিগ্রি, tan ইনভার্স মিউ জি গ্লাসের ক্ষেত্রে, এখান থেকে আমরা মিউ জির ভ্যালু পাচ্ছি দেখো tan 57 ডিগ্রি। এবার যদি ওয়াটারে যাই আমরা, ফর ওয়াটার, তাহলে এখানে মিউ ডাব্লিউ আর সেখানে অ্যাঙ্গেল দেখো বলা আছে থিটা, তাহলে মিউ ডাব্লিউ ইকুয়াল টু tan থিটা হবে। তাহলে দুটোকে যদি আমরা ডিভাইড করি তাহলে মিউ জি বাই মিউ ডাব্লিউ tan 57 ডিগ্রি বাই tan থিটা, এটা গ্রেটার দেন 1 হবে, তাহলে therefore 57 ডিগ্রি গ্রেটার দেন থিটা বা থিটা লেস দেন 57 ডিগ্রি, থিটা লেস দেন 57 ডিগ্রি, মানে অপশন বি। 29 a ray of light is incident on a glass, a ray of light is incident on a glass, the reflected ray gets totally polarized, the magnitude of the incident angle। তাহলে আমরা এইমাত্র বললাম টোটালি পোলারাইজড হলে যে ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা হয় আইপি, সেটা কত হবে tan ইনভার্স মিউ, আইপি হবে tan ইনভার্স মিউ, যেটাকে আমরা বলি ব্রুস্টার্স ল, এটা পড়েছো তোমরা ব্রুস্টার্স ল, তাহলে অ্যান্সার হবে ডি এরটা। অ্যাঙ্গেল অফ পোলারাইজেশন, কোশ্চেন নাম্বার 30, অ্যাঙ্গেল অফ পোলারাইজেশন ফর এ মিডিয়াম ইজ 60 ডিগ্রি, মানে আইপির ভ্যালু বলে দিল কত 60 ডিগ্রি, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বার করতে হবে। তো দেখা একটা ফর্মুলা আমি তোমাদের শিখিয়েছিলাম যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সাথে আইপি রিলেশন, সেটা ছিল আইপি ইকুয়াল টু tan ইনভার্স কোসেক থিটা সি। তার মানে আমরা বলতে পারি tan আইপি ইকুয়াল টু কোসেক থিটা সি, তাহলে tan আইপির ভ্যালু কত 60 ডিগ্রি, tan 60 মানে √3 কোসেক থিটা সি, তার মানে সাইন থিটা সি হয়ে গেল 1/√3,
থিটা সি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হবে সাইন ইনভার্স 1/√3, দ্যাট ইজ অপশন ডি, সাইন ইনভার্স 1/√3। তোমাদের দেখো ক্লাসে যখন পড়িয়েছিলাম তখন এই ফর্মুলাটা আমি করে দিয়েছিলাম, আইপি ইকুয়াল টু ট্যান ইনভার্স কোসেক থিটা সি, আইপি ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স কোসেক থিটা সি। জাস্ট এটাকে ইউজ করলে কিন্তু তোমার অ্যান্সার এসে যাবে। দেখো নেক্সট হচ্ছে 31, an unpolarized ray of light, an unpolarized ray of light is incident on water surface. The incident angle for which the reflected and diffracted ray become perpendicular to each other. এই যে লাইনটা লিখেছে দেখো, the reflected and diffracted ray become perpendicular to each other, এটা তখনই সম্ভব যখন ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা হবে অ্যাঙ্গেল অফ পোলারাইজেশন। লাইট যদি অ্যাঙ্গেল অফ পোলারাইজেশনে ইনসিডেন্ট হয় তাহলে রিফ্লেক্টেড আর রিফ্র্যাক্টেড রে এর মধ্যে অ্যাঙ্গেল হয় 90 ডিগ্রি। তাহলে সেখানে আমরা ব্রুস্টার্স ল অ্যাপ্লাই করব। আমাদের অঙ্কের ফর্মুলা হবে ট্যান ইনভার্স মিউ, ট্যান ইনভার্স মিউ। এটা খুব ভালো করে খেয়াল রাখবে, রিফ্লেক্টেড রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেলের মাঝের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি তখনই পসিবল, angle between reflected and refracted ray is 90 degree when the incident angle is angle of polarization, তার মানে ব্রুস্টার্স ল, IP equal to tan inverse mu। এবার মিউর ভ্যালু 4/3, তার অ্যান্সার হবে tan inverse 4/3, মানে অপশন সি, tan inverse 4/3। 32 কি বলছে দেখো, ব্রুস্টার্স অ্যাঙ্গেল অ্যাট গ্লাস এয়ার ইন্টারফেস দিয়ে দিয়েছে 54.74। ইফ এ রে অফ লাইট ইনসিডেন্ট অন গ্লাস ফ্রম এয়ার অ্যাট অ্যান অ্যাঙ্গেল 45 ডিগ্রি, দেন দ্য ম্যাগনিটিউড অফ দ্য রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল উইল বি। তাহলে তোমাকে রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল বার করতে হবে, মানে আর বের করতে হবে। আমরা কি জানি, মিউ ইজ ইকাল টু সাইন আই বাই সাইন আর, এটা হচ্ছে স্নেলস ল। কিন্তু কোশ্চেনে মিউটা দেয়নি তোমাকে, তার বদলে ও অ্যাঙ্গেল অফ পোলারাইজেশন দিয়ে দিয়েছে। তাহলে ফার্স্ট তুমি লিখবে যে অ্যাঙ্গেল অফ পোলারাইজেশনের ফর্মুলা কি না, ট্যান ইনভার্স মিউ। তাহলে মিউ হয়ে গেল দেখো ট্যান আইপি। এবার দেখো ট্যান আইপি কত, 54.74 ডিগ্রি। 54.74 মানে √2 দেওয়া আছে কোশ্চেনে, তাহলে ট্যান অফ 54.74 √2, তাহলে আমাদের মিউর ভ্যালু √2। এবার আমি এখানে মিউ √2 পুট করব। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট বলা আছে দেখো 45 ডিগ্রি বাই সাইন আর, তাহলে সাইন আর হয়ে গেল দেখো হাফ, তাহলে আর এর ভ্যালু হবে 30 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন 30 ডিগ্রি, মানে অপশন বি। তাহলে এটা কিন্তু পোলারাইজেশনের সাথে রিফ্র্যাকশনকে কম্বাইন করে কোশ্চেনটা দিয়েছে, ভালো প্রশ্ন। দেখো কি বলছে, এ বার্ড ইজ সিটিং অন দ্য টপ অফ এ লাইট পোস্ট। ছবিতে একটা লাইট পোস্ট আঁকা আছে, এই লাইট পোস্টের একদম টপে একটা পাখি বসে আছে। হুইচ ইজ অ্যাট দ্য সাইড অফ এ লেক, লেকের ধারে, ছবিতে লেক দেখানো আছে নীল রং দিয়ে। ইট অবজার্ভ দ্য কমপ্লিটলি পোলারাইজড রিফ্লেক্টেড রে অফ সান। সান থেকে যে লাইট লেকে পড়ছে, আফটার রিফ্লেকশন লেক থেকে লাইটটা বার্ডের চোখে গেছে, সেটা কমপ্লিটলি পোলারাইজড। তার মানে যে লাইটটা সান থেকে লেকে পড়লো তার যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট সেটা কিন্তু অবশ্যই তাহলে অ্যাঙ্গেল অফ পোলারাইজেশনের সমান। হোয়াট উড বি দ্য অ্যাঙ্গেল অফ দ্য ইনসিডেন্ট লাইট উইথ দ্য প্লেন অফ দ্য সারফেস অফ ওয়াটার। তাহলে তোমাকে অ্যাকচুয়ালি থিটাটা বের করতে বলেছে, ছবিতে দেখো একটা থিটা দেখানো আছে, এই থিটা অ্যাঙ্গেলটা বের করতে হবে। তার আগে কাজ হচ্ছে আমাদের আইপি বের করা। তাহলে অ্যাঙ্গেল অফ পোলারাইজেশন আইপির ফর্মুলা কি হয়, tan inverse mu। so tan inverse mu কত, 1.33।
তাহলে tan ইনভার্স 1.33 করলে কত আসছে? 53 ডিগ্রি। 53 ডিগ্রি। এবার থিটাটা দেখো, অ্যাকর্ডিং টু ডায়াগ্রাম from diagram IP plus theta that is equal to 90 degree. তো থিটা হচ্ছে 90 মাইনাস আইপি, আইপির ভ্যালু 53 ডিগ্রি। তো 90 থেকে 53 বাদ দাও, 90 থেকে 53 বাদ দিলে তোমার চলে আসবে 37 ডিগ্রি, মানে অপশন সি 37 ডিগ্রি। তো মোটামুটি আমাদের ছায়া ফিজিক্স বইতে, ইংলিশ ভার্সন বইতে বা বাংলা ভার্সন বইতেও দেখবে এই অঙ্কগুলো আছে। আমি অঙ্কগুলো ইংলিশ ভার্সন বই থেকে নিয়েছি, কিন্তু এই সেম অঙ্ক বাংলা ভার্সন বইতেও আছে। তোমরা বাংলা ভার্সন বই থেকে একটু মিলিয়ে দেখলেই পেয়ে যাবে। তো মোটামুটি ছায়া ফিজিক্স বইয়ে আমাদের যে সমস্ত অঙ্কগুলো ছিল, ইন্টারফিয়ারেন্স, ডিফ্র্যাকশন, পোলারাইজেশনে, মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ বা পরীক্ষায় আসে সেগুলো সবই আমি প্রায় করে দিলাম। বাকি যেগুলো রয়েছে একটা আধটা সেগুলো খুব ইজি, কিছু থিওরিটিক্যাল বেস কোশ্চেন যেগুলো পড়লেই তোমরা পারবে থিওরিটা। তো এই অঙ্কগুলো একবার দেখে নেবে, এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। তাহলে আমাদের ওয়েভ অপটিক্সের কাজটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট দিন আমরা পরবর্তী কোনো চ্যাপ্টার নিয়ে আসবো। থ্যাংক ইউ।